কক্সবাজারের একাধিক স্থানে পাহাড় ধস, প্রাণহানি। আমরা এখানে অনেক আতঙ্ক আছি। অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। রেকর্ড বৃষ্টিপাত, জলাবদ্ধ বন্দরনগরী চট্টগ্রাম। একটু পানি হইলে এই রাস্তায় কাদালগঞ্জের রাস্তাটা সম্পূর্ণ ডুবে যায়। কত কষ্ট করে এখন কাজে যাবো, কাজ চলে যাবো, সেজন্য আইতাছি। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার। সামগ্রিক প্রস্তুতি রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব। সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোক্তা তৈরির তাগিদ ডাক্তার জুবাইদার। Health entrepreneurship is not only about starting companies or commercializing health services. গণভোটের রায় বাস্তবায়ন সহ 6 দাবিতে স্পিকারের কাছে 11 দলের স্মারকলিপি। প্রয়োজনে ফের বিপ্লবের হুঁশিয়ারি। বাংলা ব্লকেড ও এক দফার সাক্ষী 24-এর 7 জুলাই। ক্ষোভের আগুন ছড়ায় দেশ জুড়ে, উত্তাল হয়ে ওঠে শিক্ষাঙ্গন। বিনিয়োগ বাড়াতে জটিলতা কমানোর উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ীরা। কাঠামোগত বাধা দূর করার পরামর্শ। এবং ইরানের পবিত্র স্থান মাসুমার মাজারের পথে খামেনির শোকযাত্রা। কাল যাবে ইরাকে, পরশু মাশহাদে দাফন। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার ও 3 পার্বত্য জেলা। কক্সবাজার ও রাঙামাটিতে পাহাড় ধস ও গাছ পড়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নগরবাসী। রহমাননগরে দেয়াল ধসে মৃত্যু হয়েছে একজনের, আর সেখানে আহত আরও কয়েকজন। রেললাইনে পানি উঠে এবং গাছ ভেঙে পড়ায় আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। সমুদ্র বন্দরগুলোতে এখনো বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টানা বৃষ্টিতে কক্সবাজারের দরিয়ানগরে বসতঘরে পাহাড় ধসের ঘটনায় চাপা পড়েন 4 জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারীর। পরিবারের বাকি 3 সদস্যকে জীবিত উদ্ধার করা হয়। হঠাৎ করে দেখি একজনের এতটুকু দেখা যায়, আরেকজনের হাত দেখা যায়। হাত দেখা যাওয়ার পরে এরা উদ্ধার করছি। বৃষ্টি যখন হয়েছে তাদের থেকে একটা ভালো একটা পরিবেশে চলে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল। পাহাড় ধসের সংখ্যায় দিন পার করছে বান্দরবানের হাজারো মানুষ। বিপদসীমার উপরে মাতামুহুরী নদীর পানি। লামা ও আলী কদমের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ আছে যোগাযোগ। বান্দরবনে অনেকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে অনেক আতঙ্ক আছি। অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিন বৃষ্টির কারণে আমার ওইখানে পাহাড় ভাঙি পড়ছে। অন্যদিকে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচির তিন্দু, রোমাক্রি ও নাফকমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতের ফলে চেঙ্গি ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। রাঙামাটিতে গাছ উপড়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে টানা বর্ষণে তলিয়ে গেছে নগরীর কাতলগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা। রহমাননগর আবাসিকে দেয়াল ধসে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। নোয়াখালীতে মেঘনায় মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। 5 দিন ধরে বন্ধ রয়েছে হাতিয়ার সাথে নৌ যোগাযোগ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। ডেস্ক রিপোর্ট নিউজ 24। বন্যার ঝুঁকি মোকাবিলায় সব জেলায় বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন করে চাল, 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি তাৎক্ষণিকভাবে এই ধরনের দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। আমরা এই ব্যাপারে সামগ্রিক প্রস্তুতি রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ের মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে কোনো সরকার প্রধানের এই মহড়া পরিদর্শনের ঘটনা এটিই প্রথম। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইরে প্রশিক্ষণ কার্যক্রম দেখতে যান তিনি। সেনা সদস্যদের প্রশংসার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছে থেকে প্রশিক্ষণ কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। একটি মৌখিক অপারেশনাল নির্দেশনা শোনার পাশাপাশি সেনা সদস্যের পরিচালিত রেইড মহড়াও দেখেন। যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ এবং সমরাস্ত্র ব্যবহারের বাস্তবধর্মী অনুশীলন ঘুরে ঘুরে দেখেন সরকার প্রধান। সেনা বাংকারে নেমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের খোঁজ খবর নেন। দায়িত্ব পালনে উৎসাহও দেন তাদের। মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সময় কাটাতে তাদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সেনা সদস্যদের সঙ্গে চা পান করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন। এতে উপস্থিত সদস্যদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। দিক নির্দেশনামূলক বক্তব্যে জাতীয় সংকট মোকাবেলা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য উদ্যোক্তা তৈরির উপর জোর দিলেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা তৈরি মানে এই খাতের বাণিজ্যিকরণ নয়, বরং সবার স্বাস্থ্য নিশ্চিতে নতুন নতুন রোগ নিরাময়ের পথ সৃষ্টি হওয়া। স্বাস্থ্য উদ্যোক্তা খাতের গুরুত্ব এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন একই অনুষ্ঠানে উপস্থিত সরকারের 2 মন্ত্রীও। অর্থমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য খাতকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী সেশনে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, সরকারের 2 মন্ত্রী সহ বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতি জনসংখ্যার কারণে দেশের স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি আছে। এই সমস্যা নিরসনে বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। We have doctors practicing privately. We have pharmaceutical industries, which is doing well, is growing. We are a large number of population. It is very difficult, but our entrepreneurship has reached up to the remote village. এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা দরকার। Health entrepreneurship is not only about starting companies or commercializing health services. It is about using creativity, evidence, and discipline to solve real health problems. ডাক্তার জুবাইদা বলেন, বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের 72% নিজেদের পকেট থেকে দিতে হয়। এই বিষয়েও পদক্ষেপ নেবে সরকার। The people of Bangladesh pay 72% of health expenses, making illness one of the leading causes of poverty. এই ধরনের কর্মশালা বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য স্থানীয়ভাবে উপযুক্ত পথ তৈরি করবে বলেও প্রত্যাশা এই বিশিষ্ট চিকিৎসকের। Bangladesh has always been a nation of resilience. বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও মালয়েশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় দৈনিক কালের কণ্ঠ কার্যালয়ে পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় পত্রিকাটির কার্যালয়ে তিনি সম্পাদকীয় পর্ষদের সাথে মত বিনিময় করেন।
মঙ্গলবার সকাল 11টা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দেশের প্রথম সারির দৈনিক কালের কণ্ঠ কার্যালয়ে পৌঁছান মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সোহাদা ওসমান। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী। পরে তিনি কালের কণ্ঠের নিয়মিত একটি অনুষ্ঠানে অংশ নেন। এরপর প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। রাষ্ট্রদূতের সম্মানে মোমেন্ট অফ অনর শীর্ষক বিশেষ পর্বের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। By the recent historic maiden foreign visit of the Honorable Prime Minister of Bangladesh, Mr. Tareq Rahman, to Malaysia, by the choosing Malaysia as his first international destination, he has underscored the immense importance we place on our partnership. বর্তমান ভূ রাজনীতিতে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা থাকলেও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেন কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার। For Malaysia, we have a special place for the Bangladeshis. No controversy with this relationship because in geopolitics we have competitors, but for Malaysia we have no competitor. এরপরে সম্পাদকীয় বিভাগের সদস্যদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন হাই কমিশনার। এ সময় সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের গুরুত্ব তুলে ধরেন তিনি। He was very insightful, and I want to thank also for the opportunity given to me to be here, and look forward for more cooperation with Kalakanto. এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনায় দেশের শীর্ষ গণমাধ্যমটির ভূয়সী প্রশংসা করে দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিকগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাদের সর্বোচ্চ সহযোগিতা চান হাই কমিশনার। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন, দ্রুত আহ্বান, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার সহ 6 দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধনে অংশ নেন জোটের নেতাকর্মীরা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি পালন করছে জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোট। আবারও সামনে আনা হলো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন, দ্রুত আহ্বান, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার সহ 6টি দফা। নেতারা বলেন, জুলাই আন্দোলনের নিহতদের আত্মত্যাগ ও জনগণের প্রত্যাশা পূরণে এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জোটের নেতাকর্মীরা। প্রয়োজনে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জানান তারা। মানববন্ধন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে জুলাই আন্দোলনে হতাহতদের পক্ষে স্মারকলিপি দেন জোটের নেতারা। জানান, প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন স্পিকার। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 2024 সালের 7 জুলাই নতুন মাত্রা পায় বৈষম্য বিরোধী আন্দোলন। বাংলা ব্লকটে স্থবির হয়ে যায় রাজধানী, ঘোষণা করা হয় কোটা বাতিলের 1 দফা। দিনভর ঢাকা সহ দেশব্যাপী চলে সড়ক অবরোধ, প্রতিবাদ আর প্রতীকী অবস্থান। ঢাকার শাহবাগ কারওয়ান বাজার থেকে চট্টগ্রামের জিসি, রাজশাহী সাহেব বাজার, খুলনার শিববাড়ি সহ সব জায়গায় একই দৃশ্য, ব্যানার প্লাকার্ড হাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর সেখানে যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বাকিটা মাসুদা লাবণীর প্রতিবেদনে। 2024 সালের 7 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি। বৈষম্যের বিরুদ্ধে একজোট হয়ে রাজপথে নামে হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। প্রথমে
খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ফুঁসে ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন আন্দোলনে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়াই। ঢাকায় 4 ঘন্টারও বেশি সময়ের অবরোধের পর সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। নাহিদ ইসলাম ঘোষণা দেন অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের, সেই সাথে ঘোষণা করা হয় কোটা বাতিলের 1 দফা। এই শিক্ষক মনে করেন বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউনের মতো নতুন নতুন কর্মসূচি দিয়ে নতুন প্রজন্ম, শিক্ষার্থী, সাধারণ মানুষ এমনকি শিক্ষকদেরও এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে পেরেছিলেন। যে গতানুগতিক ধারার কোনো আন্দোলন ছিল সেটি নয়, এখানে অনেক সৃজনশীলতা ছিল, এটা বুদ্ধিভিত্তিক যে বহিঃপ্রকাশ সেটি ছিল, কারণ যেভাবে ফেসিবাদ জেকে বসেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বৈষম্য বিরোধী সেই লড়াই এখনো শেষ হয়নি। একটা গ্রুপ এটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং যার ফলে আমরা যে লিবারেল ইনক্লুসিভ ডেমোক্রেসি প্রস্তুত করার কথা বলেছিলাম সেই জিনিসটা হয়নি। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। তাদের মতে শিক্ষার্থীরা চেয়েছিলেন বাংলাদেশ হবে বৈষম্যহীন, ন্যায্য ও মানবিক। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। আগস্টের তফসিল আর অক্টোবরের প্রথম দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন হবে 1 বছর ধরে। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে বলেও জানান তিনি। তিনি বলেন, জুলাইয়ের চেতনার সঙ্গে কোনো আপোষ নয়। স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর, উত্তর পূর্ব অঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল এবং সমতল এভাবে ভাগ করে সময় নির্ধারণ করছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য করা হয়েছে আলাদা রোডম্যাপ। চলতি মাসের শেষের দিকে সব চূড়ান্ত করে প্রকাশ করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, অনেকের সংশয় থাকলেও সরকার স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে। আগস্টে তফসিল, অক্টোবরের শুরুতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, চলবে 2027 সালের অক্টোবর পর্যন্ত। নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া। আপনারা জানলেন অক্টোবরের দিক থেকে শুরু হবে এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। তথ্য উপদেষ্টা কথা বলেন জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গেও। জানান, জুলাইয়ের চেতনা নিয়ে কটূক্তি করা অপরাধ। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে। হয়ে অবশ্যই 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। সাভারে এনসিপির সমাবেশে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর। তবে ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে। সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 নিয়ে সংসদে আপত্তি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আশঙ্কা, নতুন ব্যবস্থায় স্বাস্থ্যসেবার ব্যয় বাড়তে পারে। একই দিন দেশের আদালতে মামলা জট কমাতে সরকারের পদক্ষেপ এবং এনসিপির ওপর নানা সময় হওয়া হামলার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন আইনমন্ত্রী। জাতীয় সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল, নীতিগত সিদ্ধান্ত ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। এদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধনী বিল 2026 বিশেষ কমিটির পরীক্ষিত প্রতিবেদন সংসদে উত্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 যার বিরোধিতা করেন বিরোধী দলীয় নেতা। বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান, এতে বেসরকারি বিনিয়োগ স্বাস্থ্য সেবায় ব্যয় বাড়াবে। এখানে কেউ ইনভেস্ট করবে,
এবং এখান থেকে প্রফিট জেনারেট করার ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয়টা বেড়ে যাবে। এদিন জুলাই নিয়ে কথা বললে বা এনসিপি সভা সমাবেশে বিভিন্ন সময় হামলার ঘটনা তুলে ধরেন সাংসদ আক্তার হোসেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী বলেন, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। এদিন নিম্ন আদালতে 40,78,000-এর বেশি এবং উচ্চ আদালতে 5,61,000 মামলা বিচারাধীন আছে বলে সংসদকে জানান আইনমন্ত্রী। তো আমরা এটা পর্যায়ক্রমিকভাবে চৌকি আদালতগুলোকে নির্মাণ সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে এবং গতকাল রাতেই সমস্ত স্কিম নিয়ে আমি মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। আমরা এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব। বাণিজ্য মন্ত্রী জানান, চামড়া রপ্তানির সক্ষমতা বাড়াতে সিইটিপি সম্প্রসারণ করা হবে। আর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধের সময় জেলে পরিবারগুলোর সহায়তা বাড়ানো হবে। সারা বাংলাদেশে যত শ্যালো এবং ডিপ টিউবওয়েল আছে এগুলিকে পর্যায়ক্রমে সোলারের আওতায় নিয়ে আসা হবে খুব কম সময়ের মধ্যে। চামড়া যদি ধরে রাখা যায়, যেটা ধরে রাখা গিয়েছে, তাহলে যে ট্যানারি আমাদের আছে যতটুকু কমপ্লায়েন্ট না, কিন্তু এগুলি প্রসেস করা সম্ভব এবং সেটা চামড়াজাত পণ্যে রূপান্তরিত করা সম্ভব। জনপ্রশাসন মন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যেই অধিকাংশ শূন্য পদে জনবল নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নেত্রকোনা 3, নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশের বিনিয়োগের পরিবেশকে আমূল বদলে দিতে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করছে সরকার। 48 ঘন্টায় কোম্পানি নিবন্ধন এবং মাত্র একদিনে বিদেশি মূলধন প্রত্যাহারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শুধু নীতিমালা করে নয়, বরং এর দ্রুত বাস্তবায়ন চান তারা। আবি আব্দুল্লাহর রিপোর্ট। 8 বছর ধরে স্মারক তৈরি ও বিপণন ব্যবসা করছেন তরুণ উদ্যোক্তা শাফাত কাদির। কিন্তু তার ব্যবসা শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যাংক ঋণ কিংবা পেমেন্ট ডকুমেন্ট সাবমিট, সব ক্ষেত্রেই পদে পদে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। এখনো ব্যবসা পরিচালনায় আমলাতান্ত্রিক জটিলতায় পড়েন প্রায়। এত টাকা থাকার পরেও সঠিকভাবে কি আমাদের দিকে চ্যানেল হচ্ছে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। শাফাতের মতো দেশের সব উদ্যোক্তার গল্প প্রায় একই, তবে সেই পরিস্থিতির পরিবর্তনের আভাস মিলছে এবার। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে এবার বড় ধরনের ডিরেগুলেশন বা বিধিনিষেধ শিথিলকরণের পথে হাঁটছে সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে মাত্র 48 ঘন্টায় মিলবে কোম্পানি নিবন্ধন, আর 7 দিনেই নিশ্চিত হবে ব্যবসার সিংহভাগ লাইসেন্স। একই সাথে ডিজিটাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে পরিবেশ ও ফায়ার সেফটির সব সেবা এবং 1 কর্মদিবসে 100 কোটি টাকা পর্যন্ত বিদেশি মূলধন প্রত্যাহারের সুবিধাও থাকছে এই পরিকল্পনায়। ব্যবসায়ীরা বলছেন, কাঠামোগত বাধা দূর করতে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে আসবে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। এই স্ট্রিমলাইনিং এর কাজটা যদি না করি আমরা, তাহলে আসলে দেশের বিনিয়োগের স্বার্থে যে স্টেপগুলো নেওয়া দরকার সেটা নেওয়া যাবে না। অর্থনীতিবিদরা বলছেন, কর ছাড় বা আর্থিক প্রণোদনার চেয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও নীতির ধারাবাহিকতা বেশি জরুরি। এখনো পর্যন্ত সবকিছু আমাদের অটোমেটেড নয় এবং আমরা এখনো পর্যন্ত ডেস্ক ওয়ার্ক করি এবং হার্ড কপিতে কাজ করি। তো এখন এটাকে পুরোপুরি ডিজিটাল ফর্মে নিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট। সংস্কার বাস্তবায়নে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স ও মনিটরিং ব্যবস্থা গড়ে তুলছে সরকার। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। হামের সঙ্গে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় শিশুদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে। সন্তানকে নিয়ে ছোটাছুটি আর নানান ভোগান্তির কথা জানাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা নয়, দ্রুত যেতে হবে চিকিৎসকের কাছে। 2 মাস 10 দিন বয়সী শুভ্র তার জীবনের এই ক্ষুদ্র সময়ের 1.5 মাসই হামে আক্রান্ত হয়ে কেটেছে হাসপাতালে। শিশুটির মা জানালেন, সন্তানকে সুস্থ করতে দিক বেদিক ছুটে বেড়ানোর কথা। প্রথমে ছিল ডায়রিয়া থেকে মানিকগঞ্জ হসপিটালে ছিলাম 8 দিন। ওই জায়গা থেকে ডায়রিয়া কমতেছিল না, পরে এই জায়গায় শেষাবাদী হসপিটালে আসলাম, ওই জায়গা থেকে হাম আর নিউমোনিয়া হয়ে গেছে। হামে আক্রান্ত সন্তানদের নিয়ে অভিজ্ঞতার কথা বলছেন আরো অনেকেই।
প্রথমে হাম হয়েছিল, তারপরে আবার নিউমোনিয়া ধরা পড়ছে। হাম গায়ে হয়েছে 9 দিন, চোখ মেলতেছিল না, তো এই জন্য আর কি মেডিকেলে আনা হয়েছিল। হামের সঙ্গে এখন ডেঙ্গুর প্রকোপেও পড়ছে শিশুরা, ভর্তি হচ্ছে হাসপাতালে, পড়তে হচ্ছে ভোগান্তিতে। জ্বর, পরে আমি ডাক্তারের কাছে নিচ্ছি, বলছে যেন ওখানে ডেঙ্গু হয়েছে, অনেক অসুস্থ হয়ে গেছে, পরে ঢাকা নিয়ে আসছে। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্ত রোগী কমছে, তবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। নিউমোনিয়া, ডায়রিয়া এসব নিয়ে আসতেছে, এবং এটা কিন্তু যে নিউমোনিয়াগুলো নিয়ে আসতেছে, শ্বাসকষ্ট নিয়ে আসছে কিন্তু মারাত্মক। NH1 পজিটিভ জ্বর আছে, তখনই পারলে ডাক্তারের কাছে আসবে, কারণ ডেঙ্গুর ওই সময়টার চিকিৎসা কিন্তু খুবই ক্রিটিক্যাল। ওখানে মিসম্যানেজমেন্ট হলে বাচ্চা কিন্তু খারাপ হয়ে যায়, মারা যাওয়ার সম্ভাবনা বেশি। জ্বর বা কোনো উপসর্গ দেখা দিলে আর দেরি নয়, দ্রুত নিতে হবে চিকিৎসকের পরামর্শ, বলছেন বিশেষজ্ঞরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রা যাচ্ছে ইরানের পবিত্রতম স্থান মাসুমার মাজারের দিকে। যাত্রা শুরুর আগে তার দ্বিতীয় জানাজা হয় কোম শহরে। বুধবার মরদেহ যাবে ইরাকের কয়েকটি মাজারে। সেখান থেকে বৃহস্পতিবার ইরানের মাশহাদে ফেরার পর চিরনিদ্রায় শায়িত হবেন আলী খামেনি। জনস্রোতে পরিণত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা। কান্নার রোল আর বিষাদের ছায়ার মধ্যেই প্রিয় নেতাকে হারানোর ক্ষোভে ফুঁসছেন কোম শহরের মানুষ। তিনি ছিলেন আমাদের নেতা, ইসলামী বিশ্বের নেতা। আমরা শেষ পর্যন্ত তার পথ অনুসরণ করে চলব। ছোট্ট শহরটির জামকারান মসজিদে লাখো মানুষের উপস্থিতিতে আলী খামেনির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিশাল শোকযাত্রা যাচ্ছে ইরানের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হযরত মাসুমার মাজারের দিকে। নিহত খামেনির পরিবারের আরো 4 সদস্যের কফিনও রয়েছে এই যাত্রায়। তীব্র গরম উপেক্ষা করে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন লাখো শোকার্ত মানুষ। পুরো শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কোম শহরের অশ্রুসিক্ত এ আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে প্রতিবেশী রাষ্ট্র ইরাকে। নাজাফ ও কারবালায় আনুষ্ঠানিকতা শেষে আবার আনা হবে ইরানে। বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। আফরিন মৌ, নিউজ 24। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ।